সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত প্রোগ্রাম প্রবাসী বাংলা মুখ অনুষ্ঠানে। আমি মাসুদ বিল্লাহ আছি অস্ট্রেলিয়া থেকে। আমার সাথে একজন বিশেষ ব্যক্তি আছে যাকে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। তো আজকে আমরা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এবং নতুন বাংলাদেশকে নিয়ে আমরা কি ভাবছি, প্রবাসীরা কি ভাবছে, সে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে পরিচয় করাই দিতে চাচ্ছি যিনি অতিথি হিসেবে আছেন আমার সাথে, আমার একান্ত প্রিয়, দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে আছেন এবং অস্ট্রেলিয়াতে অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন, মানবাধিকার সংগঠনের সাথে জড়িত আছেন, রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আছেন, আমার একান্ত প্রিয় জনাব হাবিব রহমান। আপনাকে আমাদেরকে এই প্রবাসী বাংলা মুখ অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ জনাব রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করি আজকে আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানতে পারবো। আমি বলেছি যে একাধারে আপনি মানে একজন সমাজকর্মী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক কর্মী, মানে অনেকগুলো ভূমিকা কিন্তু আপনারা অস্ট্রেলিয়াতে রেখে যাচ্ছেন, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য। তো সেই হিসেবে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। তো আমি প্রথমেই যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই, তারপরে অন্য বিষয়গুলো আসছে, সেটা হচ্ছে যে দীর্ঘদিন পরে নতুন বাংলাদেশে গেছেন, অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা শুনছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি। আমরা তো দীর্ঘ বছর, প্রায় এক যুগের মতো সময় পরে আমার দেশে যেতে হলো। কি অনুভূতি সেটা হয়তো বলে বোঝানো সম্ভব না। বলে বোঝানো সম্ভব না এই কারণে, আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, এই কাহলিল জিব্রানের একটা বই আছে, দ্য প্রফেট, খুব ফেমাস একটা বই। তো সেই বইটার একটা চ্যাপ্টার আছে, ছোট্ট একটা চ্যাপ্টার। ওই চ্যাপ্টারের একটা জায়গার মধ্যে বলা আছে যে মানুষ যা অনুভব করে সেটা যদি একটা পাখি হয়, সে পাখিটা যদি উড়তে পারে, আর মানুষ যা বলে বা লিখে সেটা যদি আরেকটা পাখি হয়, সে পাখিটা হচ্ছে তার ডানা আছে কিন্তু উড়তে জানে না। তো মানুষের অনুভূতি প্রকাশ করার ক্ষমতা হচ্ছে এটুকু সীমাবদ্ধ। তারপরে আমাদের শব্দের সীমাবদ্ধতা আছে, অভিধানের সীমাবদ্ধতা আছে, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো আমার অনুভূতি আমি প্রকাশ করতে পারবো না। তবে এটুকু বলতে পারি, আমি যখন বাংলাদেশের মাটিতে পা রেখেছি, আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। এ পানি আমার সুখের পানি, এ পানি আমার তৃপ্তির পানি। আমি বিশ্বাস করি বাংলাদেশের কোটি মানুষের, 18 কোটি যদি জনগণ হয়ে থাকে, তার মধ্যে হাতে গোনা কিছু লেসপেন্সার, খুনি হাসিনা, পলাতক স্বৈর রানী খুনি হাসিনার লেসপেন্সার ছাড়া প্রকৃত অর্থে সবাই সেই খুশিটা হয়েছে, তৃপ্তিটা পেয়েছে। আমি তার অংশীদারি হয়েছি মাত্র। ধন্যবাদ জনাব রহমান। আসলে মানে ভালো একটা কথা বলেছেন যে এক যুগ পরে দেশের মাটিতে যাওয়ার পরে আসলে মানে অনুভূতি প্রকাশের ভাষাটা আসলে মানে আমরা যে ভাষা ইউজ করি না কেন, সে ভাষাটা হয়তো স্বল্পতাই হবে। সেখান থেকে আমি অনুভব করতে পারছি, আপনাকে ফিল করতে পারছি। তো সেখান থেকে আরেকটা মানে এই যে যারা প্রবাসে থাকে, তাদের যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণ যেতে পারে না, এখন যাওয়ার একটা সুযোগ হয়েছে, নতুন বাংলাদেশের যে একটা স্বপ্ন দেখছে। তো সেখান থেকে আপনি যেহেতু সদ্য এসেছেন, আবারও যাবেন কিছুদিন পরে দেশে। তো আমরা যে স্বপ্নটা বাংলাদেশকে দেখি, বিশেষ করে আমরা যারা বিদেশে থাকি অস্ট্রেলিয়ার মতো, আমরা কিন্তু বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় দেখতে চাই। আমাদের কিন্তু বাংলাদেশ থেকে মানে নেয়ার কিছু নাই, আমরা দিতে চাই বাংলাদেশকে, এবং সেখান থেকে কিন্তু আমরা প্রবাসীরা যারা আছে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু চিন্তাটা করে। তো সেখান থেকে আপনারা মানে কি দেখে আসলেন? আমরা কি মানে যে স্বপ্নের বাংলাদেশটাকে আমরা কল্পনা করি এতদিন ধরে, কিংবা এখন যেখানে আমরা স্বপ্ন দেখছি সেদিকে যাচ্ছে কিনা? This is, I think, very early to comment on that point. It's because যেখানে 15 বছর 7 মাস আপনার রক্ত চুষে চুষে খেলো শকুনের দল, পিটাসের দল, 15 বছর 7 মাস, সেটা আসলে 2 মাস 7 দিন 8 দিনের মধ্যে। It's too early to comment on that point. But I think এমন একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, অন্তত যখন আপনি কথা বলতে চাইলে কথা বলতে পারতেন না, আমি কথা বলতে চাইলে কথা বলতে পারতাম না, আমি যেখানে যাইতে চাইলে যাইতে পারতাম না, আমি একটা ব্যবসা করতে চাইলে আমি ব্যবসা করতে পারতাম না, আমি যে জিনিস কিনতে চাই সেই জিনিসের দাম যত হওয়া উচিত তার চেয়ে 5 গুণ বেশি দাম দিয়ে আমাকে কিনতে হচ্ছে। এই যে জ্বালাতন, এই যে মানুষের নিপীড়ন, এই যে নিষ্পেষণ, এগুলো বন্ধ হয়েছে। তাহলে এগুলো যদি বন্ধ হয়, আমরা বলতে পারি we are heading towards light. I don't know how far the distance is, but I can say we're heading towards the light.
তো জনাব রহমান, আরেকটা প্রশ্ন আপনার কাছে যদি আমি সিমিলার করতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু খুব আর্লি এখন কমেন্ট করার জন্য নিঃসন্দেহে এটা আমিও ফিল করি, সেখানে কিন্তু জনগণ কি চাচ্ছে আপনি কারণ আমি দেখেছি আপনি একটা মাস পিপলের সাথে মিশেছেন, যাওয়ার পরে উপরে তো অনেক নেতৃবৃন্দের সাথে তো মিশার সুযোগ হয়েছে এবং মাস পিপলের সাথে মিশার সুযোগ হয়েছে। তাদের অনুভূতিটা কি? তারা আসলে কি চাচ্ছে? তারা কি শুধু পরিবর্তনে খুশি হয়ে গেছে, নাকি তারা আসলে চাচ্ছে যে না, আমরা মানে অরিজিনাল একটা পরিবর্তন চাই, নাম কাওয়াস্তে পরিবর্তন চাই না? আপনি কি দেখে এসেছেন সেটা? জনগণের চাওয়া আসলে, আমি তো জনগণ, আমি নিজেও তো একজন জনগণ। সেই ছাত্র বয়স থেকে ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত, 10 বছর ছাত্র রাজনীতি করেছি, যুবদলের রাজনীতির সাথে সংযুক্ত, বিএনপির রাজনীতির সাথে সংযুক্ত। যেহেতু তাহলে আমি জনগণের সাথেই আমার আসলে সেই শুরু থেকে চলাফেরা করা, সবকিছু করা। তো জনগণের সাথে তো থাকতেই হবে। আমি যেটা দেখেছি, আমি যেটা ফিল করেছি, সেটা হলো যে অবশ্যই কে চায় টেম্পোরারি সলিউশন? আপনিও চান না, আমিও চাই না, পৃথিবীর কোনো মানুষ আসলে টেম্পোরারি সলিউশন চায় না। প্রত্যেকেই চায় একটা পার্মানেন্ট সলিউশন। এবং এখন যে জিনিসটা করা উচিত বলে আমি মনে করি, আমরা বিদেশে যে মানুষগুলো আছি, বিদেশে আপনি একটা খুব রাইটলি একটা কথা বলেছেন যে আমরা এখানে যারা আছি আমরা কিন্তু ভালো আছি। উই ডোন্ট নিড টু আর্ন এনিথিং, উই ডোন্ট নিড টু স্টেল। আমাদের তসরুপ করতে হবে না, আমাদেরকে আল্লাহ এখানে ভালো রেখেছে। তাহলে আমরা কি করতে পারি এখান থেকে? আই থিঙ্ক উই ক্যান ডু সামথিং। সেটা কি? সেটা হচ্ছে পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখেন, আপনি দেখবেন কোন দেশ বেসিকলি সুন্দর মতো চলতে পারে না টেম্পোরারি কোনো সলিউশনের উপরে। আপনি যত দেখবেন নিয়ার পাস্টে যতগুলো ঘটনায় দেখবেন যে টেম্পোরারি সলিউশনটা দেওয়া হয়েছিল, সেই টেম্পোরারি সলিউশনটাকে যদি ওই টাইমটার চেয়ে একটু বেশি যায়, তখন আমাদের একটা ম্যাচ চলে আসে, ম্যাচ হয়ে যায়, আগের চেয়ে খারাপ পজিশনে চলে যায়। তার মানে কি, আমরা একটা পার্মানেন্ট সলিউশনের দিকে যেতে হবে। পার্মানেন্ট সলিউশনটা কি? পার্মানেন্ট সলিউশনটা হচ্ছে বর্তমান যুগে, বর্তমান পৃথিবীতে একটি রাষ্ট্র পরিচালনার জন্য সেটা সবচেয়ে বেশি সমাদৃত যে সিস্টেম, তা হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসিটাকে যদি স্টাবলিশ করা যায়, তাহলে সেটা হবে একটা পার্মানেন্ট সলিউশন। এখন এই ডক্টর ইউনুস সাহেব একজন সম্মানিত মানুষ, আই রেসপেক্ট হিম, অ্যান্ড হি ইজ ভেরি অনারেবল মানুষ, নট অনলি ইন বাংলাদেশ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কোনো ডাউট নাই বিষয়ে। কিন্তু ওনার একটা জায়গায় কিন্তু অভিজ্ঞতার কমতি আছে। সে জায়গাটা হচ্ছে রাজনীতির জায়গা, কিন্তু রাজনীতির মানুষ না, কিন্তু রাজনীতির মানুষ ছিলেনও না। রাজনীতির জায়গার মধ্যে অভিজ্ঞতা কম থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। তাহলে কি করতে হবে? আমি মনে করি জনগণ যেটা চায়, আমি যেটা ফিল করেছি, জনগণ চায় হচ্ছে ফান্ডামেন্টাল যে রিফর্মেশন গুলো প্রয়োজন। ফর এক্সাম্পল, আপনার বিচার বিভাগের রিফর্ম, ইটস অলরেডি স্টার্টেড, ইটস গোয়িং টুয়ার্ডস ইন এ গুড প্রগ্রেস। বিচার বিভাগটা নিয়ে গুড প্রগ্রেস এর মধ্যে আছে। তারপরে আপনি যেতে হবে কি, নির্বাচন কমিশন, তারপরে হচ্ছে কি ব্যুরোক্রেসি, তারপরে হচ্ছে আপনার অন্যান্য বিভিন্ন কি জানি বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন যতগুলো আছে, তারপর হচ্ছে বিভিন্ন ফোর্স। এই যে কয়েক 3-4টা জিনিস যদি রিফর্ম করে, আগামী 6 মাস, আর বেশি হয়তো 1 বছরের বেশি যাওয়ার ভুল হয়ে যাবে, 6 মাসের মধ্যে যদি একটা পার্মানেন্ট জনগণের ভোট, গত 17 বছর যে জনগণ ভোট দিতে পারেনি, সেই জনগণের ভোটটা যদি তাদের কাছে দেয়া হয় যে হ্যাঁ আপনাদের অধিকার আপনাদের হাতে ফিরিয়ে দেওয়া হলো, তখন মানুষ খুশি হবে। এই জিনিসটাই সাধারণ মানুষ চাচ্ছে। তারা ভোট দিতে চায়, যে ভোটটা তারা দিতে পারেনি গত 17 বছর, সেটা তারা দিতে চায়। এখন আমাদের মনে হয় উচিত, আমরা প্রবাস থেকে যারা নিজেদেরকে একটু সচেতন মনে করি, আমরা এই কথাগুলো আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, যার যে অ্যাঙ্গেল থেকে সম্ভব, যার যেই ক্যাপাসিটি আছে, যার যেই চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে সেই মেসেজটা পৌঁছানো আমার মনে হয় যে খুব জরুরি, যে আপনারা এই কাজগুলোতে শুরু করে দেন, এই রিফর্মগুলো করে আপনারা জনগণের অংশগ্রহণটা নিয়ে নিন ভোটের মাধ্যমে। তাহলে কোন রাজনৈতিক দল এসে তাহলে তাদের বাকি কাজটা, বাকি সংস্কারটা আসলে কি? সংস্কারটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। সংস্কার তো এমন না, সংস্কার তো শুরু হবে যেদিন পৃথিবী শুরু হয়েছে, সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে, এবং যেদিন পৃথিবী শেষ হবে সেদিন পর্যন্ত সংস্কার চলতেই থাকবে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, শেষ হওয়ার কোনো জিনিস না। তার মানে কি, আমরা একটা টার্গেট ফিক্স যদি ওরা করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার, যে আমরা এটুকু করব, তারপরে জনগণকে আমরা সেখানে সম্পৃক্ত করবো ভোটের মাধ্যমে, তারপরে রাজনৈতিক দলগুলো জনগণকে সাথে নিয়ে বাকি রিফর্ম গুলো করতে থাকবে কন্টিনিউয়াস প্রসেসে। তাইলে এই জিনিসটা জনগণ চাচ্ছে, এবং এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। তো জনাব রহমান, আমরা কি এইভাবে মানে এটাকে বলতে পারি কিনা যে মানে যে সংস্কারের কথা আমরা বলছি, কিংবা যে সংস্কার আমরা চাচ্ছি বাংলাদেশের কাছে,
বর্তমান সরকার এটার একটা ভিত্তি করে দিয়ে যাক, তারা একটা ভিত্তি প্রস্তর করে দিতে যাবে, এবং সেটা আপনি যে 4-5টা মানে সাইডের কথা বলেছেন সবগুলো আমরা মানে ভালোর দিকটা হচ্ছে দেখার মতো জায়গা কিন্তু শুধু বিচার বিভাগটাতে হয়েছে, অন্যগুলো এখন পর্যন্ত দেখার মতো হয়নি এবং হবে আশা করি, কারণ মাত্র 2 মাস হয়েছে। সবগুলাতে তারা যদি একটা ভিত্তি তৈরি করে দিয়ে যায়, তারপরে নির্বাচিত সরকার সেটাকে বিল্ড আপ করবে, আরো সুন্দর করবে, কালার দিবে, যা করার তারা সুন্দর হবে, সেটাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা মনে হয় এটা আশা করতে পারি। আমি আসতে চাই অস্ট্রেলিয়াতে। আপনি সরাসরি 2টা সংগঠনের সাথে জড়িত, জাতীয়বাদী দলের সাথে জড়িত আছেন, আবার আপনি সাথে সাথে আপনার একটা মানবাধিকার সংস্থার চেয়ারম্যান হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। তো আমি প্রথমে আপনার মানবাধিকার সংস্থার ওখান থেকে আসতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন দীর্ঘদিন ধরে মানে বাংলাদেশের সাবেক যে সরকার ছিল, সে সরকারের কারণে কিন্তু বিদেশে যারা বিভিন্ন সময়তে এখানে অ্যাসাইলাম সহ বিভিন্ন রকমের যে মানে আবেদন করেছিল, তাদেরকে কিন্তু পাসপোর্ট মানে ইস্যু করা একটা অঘোষিতভাবে নিষেধ ছিল, এবং সেটা এখন পর্যন্ত হাই কমিশনে কন্টিনিউ করে যাচ্ছে। আমি আজকে একজনের সাথে কথা বলেছি, সেও এই অভিযোগটা আমাকে দিয়েছে। তো সেখান থেকে এটা তো সরাসরি মানবাধিকার লঙ্ঘন, কারণ আপনি যখন বাংলাদেশে, আপনাকে কি আসলেই কি মানে আপনি কারোর পাসপোর্ট না দেওয়ার এই ক্ষমতা রাখেন কিনা? কারণ আমরা হাইকোর্টে, আপনি খেয়াল করেছেন গত বছরে একটা রায় এসেছিল শিশির মনে, এবং শিশির মনে উনি এখানে ইয়ে করেছিল যে পাসপোর্ট দিতে হবে, সে যদি আসামি হলেও তাকে কিন্তু পাসপোর্ট ইস্যু করতে হবে। তো সেখান থেকে এখানে এই যে এখন পর্যন্ত, সেখানে আপনার কিন্তু 2টা রোল এখানে প্লে করতে পারেন। একটা হচ্ছে যেহেতু মানে একটা বড় দলের আপনি অর্গানাইজেশন সেক্রেটারি হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন, সেই সাথে আবার একটা মানবাধিকার সংস্থার প্রধান হিসেবে আছেন আপনি। সেখান থেকে আপনি কি বলবেন? এটা কি কন্টিনিউ হবে, নাকি আসলে পাসপোর্ট পাওয়ার এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখা দরকার? আমি একটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে আমার এই প্রশ্ন জবাব দেওয়ার আগে আমার একটা কাজ শুরুতেই দরকার ছিল বলার। আমি একজন প্রবাসী, এবং প্রবাস থেকে আমাদের এই রিফর্ম করার জন্য, এই পলাতক স্বৈররানী খুনি হাসিনার পতনের জন্য মানুষের যে অংশগ্রহণ, মানুষের যে কন্ট্রিবিউশন, তাদের যে ত্যাগ, তাদের সবকিছুর জন্য তাদেরকে আমি আসলে ধন্যবাদ প্রথমেই জানানো উচিত ছিল। আমি দুঃখিত, আমি এখন ধন্যবাদটা জানাচ্ছি। দ্বিতীয় যে আপনি যে প্রশ্নটা করেছেন, সেটা হলো যে এই কথাটা আমার কানে এসছে। আমার খুবই ক্লোজ একটা ছোট ভাই আমাকে বলল যে, ভাই এই বিষয় এটা। আমি এখানকার কনসুলেট জেনারেল যিনি আছেন, ওনার সাথে আমি কথা বললাম। তিনি বললো যে এই বিষয়টা আমি আসলে জানি না, এই ধরনের বিষয় আসলে হওয়ার কথা না। তো তাহলে কি হলো, আমি 2 রকমের মেসেজ পেলাম। মেসেজ পাওয়ার পরে এখন তো তখন তো আসলে পতিত ওই স্বৈরাচার খুনি হাসিনার ক্ষমতা, আমাদের তো আসলে কিছু করার ক্ষমতা নেই। 5 তারিখের পরে 6 তারিখে কনসুলেট জেনারেলে আসলে গেলাম আমি, কনসুলেট জেনারেল অফিসে 6 তারিখ। ওই ওনার নাম শাখাওয়াত বা শওকত কিছু একটা নাম হবে হয়তো, আমি সরি ওনার নামটা আমি ভুলে গেছি, শাখাওয়াত, প্রবাবলি শাখাওয়াত সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওনার দেখা পাইনি, কিন্তু পরবর্তীতে উনি ফোন করেছে, কথা হয়েছে। পরবর্তীতে ওনাকে এই প্রশ্নটা নিয়ে আসলে কথাও বলেছিলাম যে এই জিনিসগুলো হচ্ছে। তো উনি বলল যে দেখেন, আমাদের অনেক জিনিসপত্রগুলোই এখানে হয়েছিল, এখানে যেগুলো আমাদের উপর থেকে নির্দেশনা ছিল, নির্দেশনা অনুযায়ী অনেক জিনিস করেছে। তো এগুলো আসলে হওয়ার কথা না, এগুলো থাকার কথা না, এগুলো থাকবে না। আমি আমার জানা মতো আমি জানি না। আমি পরে বলছিলাম যে আমি আমার ওই ছোট ভাইটাকে আপনার কাছে আমি পাঠাবো। তা আমি আমার ছোট ভাইটাকে আসলে পাঠাই নাই, আসলে এত ব্যস্ততার কারণে বাংলাদেশে চলে গেলাম। তবে আমি বিশ্বাস করি যদি রিসেন্টলি এই ধরনের ঘটনা হয়ে থাকে, উই শুড লুক ইনটু ইট। আপনি যদি কোনো মেসেজ পেয়ে থাকেন, জেনে থাকেন, আপনিও একটু আমাকে জানাবেন। আপনি প্রশ্নটা করে আমাকে ভালো করেছেন, এই জন্য আমি ওই আজকেও আমি সিটিতে যাইতে হলো আমার কনসুলেট জেনারেল অফিসের আশেপাশে একটা কোনো একটা কাজে। তো আমি যদি সেটা জানতাম, তাহলে হয়তো কনসুলেট জেনারেল অফিসে গিয়ে আমি প্রশ্নটা করে আসতে পারতাম যে হোয়াটস হ্যাপেনিং দেয়ার। এবং এটা আমি ভালো করেছেন যে প্রশ্নটা করে আমি হয়তো আগামী দিন আমি যাব, গিয়ে আমি একটু জানতে চাইবো এক্স্যাক্টলি হোয়াটস হ্যাপেনিং দেয়ার। যদি এটা চলতেই থাকে, কন্টিনিউয়াস প্রসেস চলে থাকতেও পারে, আমি জানি না। কারণটা হচ্ছে শেখ হাসিনা মানে পতিত পলাতক স্বৈররানী খুনি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু ওনার বসানো মানুষগুলোই তো এখনো আছে। সুতরাং এটা অবিশ্বাসের কিছু না, হতেই পারে। যদি এটা হয়ে থাকে, তাহলে একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি এটা আমার দায়িত্ব তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অতি সত্বর ওই সমস্ত হায়দার কনসুলেট জেনারেল হোক
আইদার হাই কমিশনার হোক, তার বিরুদ্ধে প্রয়োজন হলে আমি যা কিছু করার দরকার আমি এই ছোট্ট মানুষের পয়েন্ট থেকে সবকিছু আমি করার জন্য স্ট্যান্ড বাই আমি দাঁড়িয়ে যাব। কেন? আমার কাজটা হচ্ছে মানুষের অধিকার নিয়ে কথা বলা, মানুষের অধিকার নিয়ে কাজ করা। এখানে যদি বাংলাদেশের মানুষকে পাসপোর্ট দেওয়া না হয় অ্যাসাইলাম সিকের জন্য, তাহলে যদি না হয় এর প্রুফটা যদি আমি আসলে সত্যিকার অর্থেই পাই যে দেয়নি, তার সত্যিকারে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে ইনশাল্লাহ। এর কোনো অপশন নাই, দ্বিতীয় কোনো অপশন আসলেই নাই। ধন্যবাদ জনাব রহমান। আমরা চাই যে আসলে মানে যেভাবেই দেশের বাইরে বাংলাদেশের অনেকে আছে, তো ইমিডিয়েটলি কিন্তু বাংলাদেশি এখানে বেনিফিট হয়। তো সেখানে আপনি তার মানবাধিকার লঙ্ঘন করে তাকে আপনি বাংলাদেশের পাসপোর্ট দিবেন না, কারণ হচ্ছে সে অনেক আগে এখানে অ্যাসাইলামশিপ করেছে, এই কারণে আপনি, তো এটা তো মানে সরাসরি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এবং আমরা আশা করি যে এখন আর করবে না। আপনি যেহেতু যাইতে চাচ্ছেন কালকে অথবা পরশুদিন, যখনই আপনার সুযোগ হবে, আপনি মেক শিওর করবেন আপনার মেসেজটা পৌঁছানোর জন্য, সেটা হচ্ছে কনসুল এবং হাই কমিশনে। কারণ আমার কাছে যে অভিযোগটা এসেছে, আমি ডিটেলস আপনাকে পরে ফোনে বলবো আরো, সেটা হাই কমিশনের ব্যাপারে এসেছে সরাসরি। তো এই জন্য আপনি জি জি, তো ওখানে আপনি বিষয়টা দেখবেন। এবং আর একটা বিষয় হচ্ছে যে ডক্টর ইউনূস স্যার এবং আমাদের আসিফ নজরুল স্যার দুইজনে কিন্তু যারা প্রবাসীদেরকে প্রচন্ড পরিমাণে মানে অগ্রাধিকার দিচ্ছে। আমরা কিন্তু শুরু থেকে দেখছি যে তারা কিন্তু প্রবাসীদের জন্য খুব ভালো একটা অগ্রাধিকার দিচ্ছে, যে না প্রবাসীদেরকে ভালো করে টেক কেয়ার করতে হবে। সেখানে থেকে যদি আমাদের পাসপোর্ট পেতে যদি আমাদের কষ্ট হয়, যেখানে আপনি খুব ভালো করে মনে আছে কয়েক বছর আগে কিন্তু এখানে রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়েছে, এখানে রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়েছে টাকার বিনিময়ে। নাজমা সহ আরো কয়েকজন আওয়ামী লীগের রেসপন্সার, ছাত্রলীগের নেত্রী, ফার্স্ট সচিব, ফার্স্ট সেক্রেটারি হিসেবে ছিল নাজমা। নাজমাকে পরবর্তীতে এখান থেকে নিয়ে যাওয়া হলো এই সমস্ত দুর্নীতির জন্য। ঠিক বলেছেন আপনি, রাইটলি। হ্যাঁ, ওইটাই তো, যেখানে মানে রোহিঙ্গারা পাসপোর্ট পেয়েছে টাকার মাধ্যমে, সেখানে বাংলাদেশিরা পাসপোর্ট পেতে যদি এই সমস্যা হয়, এটা নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর। আমরা আশা করি সরকার বিষয়টাকে দেখবে। আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। সরকার বিভিন্ন জায়গায় কিন্তু আপনি খেয়াল করেছেন, আমি অনেক দেশের সাথে মোটামুটি জড়িত আছে সংবাদের কারণে, তা বিভিন্ন জায়গায় কিন্তু হাই কমিশন শুরু করে বিভিন্ন কনসাল জেনারেলদেরকে তার পরিবর্তন করেছে। আচ্ছা, কারণ হচ্ছে আগের যেহেতু তারা খুব বেশি করে আমি সরকারকে সার্ভ করেছে, জন্য তারা কিন্তু সরকার এগুলোকে পরিবর্তন করেছে। এই দাবি আপনারা করেন কিনা, বিশেষ করে হাই কমিশন? হ্যাঁ, এই দাবি তো আমরা অবশ্যই করি, এ দাবি তো আমাদেরকে করতেই হবে। আমি জানি না এই প্রোগ্রেসটা হয়তো আমাদের, আমি তো প্রায় 1.5 মাসের মতো দেশে ছিলাম, এরপরে গত সপ্তাহে আসলাম, আগামী সপ্তাহে আবার চলেও যাব। তো আসলে ওইটার মধ্যে আর সময়টা পাই নাই যে ওইটা নিয়ে জিনিসটাকে আমি সামনের দিকে নিয়ে আসার জন্য। এখন হয়তো আর যারা আছেন এখানে, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ, জুনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমার মনে হয় যে আমরা একটা স্টেপ, আমি যাওয়ার আগেই ইনশাল্লাহ এরকম একটা স্টেপ আমরা গ্রহণ করব। আইদার এই মেসেজটা আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা পাঠাবো যে তাদেরকে পরিবর্তন করা আমাদের জরুরি হয়ে পড়েছে। তবে যে প্রশ্নটা আপনি উত্থাপন করলেন যে পাসপোর্ট দিতে গড়িমসি করছে বা দিচ্ছে না, যদি তাদের জন্য এরকম ঘটনা যদি হয়ে থাকে, তাহলে দে হ্যাভ নো অপশন, তাদেরকে চেঞ্জ করতেই হবে। আর কোনো অপশন নাই, এটা আমরা করবোই, এটা আমরা দাঁড়াবোই, যাই হোক না কেন দাঁড়াবোই। মানুষের পক্ষে দাঁড়ানোই আমাদের কাজ। আর একটা প্রশ্ন আমি এবার আপনাকে, আমরা যেহেতু প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, আমি একটা দলীয় ব্যাপারে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি অস্ট্রেলিয়া বিএনপির অর্গানাইজেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। আমরা বিভিন্ন সময়তে অভিযোগ মানে পেয়েছি যে আপনাদের নেতৃবৃন্দদেরকে বিভিন্ন সময়তে আওয়ামী লীগের থেকে তারা টাকা দিয়ে তারা বিএনপির মানে লেটার নিয়ে এখানে অ্যাসাইলামের আবেদন করছে। এইগুলো আপনারা কিভাবে দেখবেন এখন? না, এটা তো ভালো প্রশ্ন করেছেন। এই কাজগুলো তো মানুষ করে, দুষ্কৃতকারী তো সব জায়গায় থাকে। দুষ্কৃতকারীদের যেন কাজগুলো না করতে পারে সে ব্যবস্থা তো করতেই হবে। এই খবরটা এসছে যে যারা আওয়ামী লীগ করে বাংলাদেশে এখানে এসে অ্যাসাইলাম সিক করে তারা বিএনপি হয়ে গেছে, প্রকৃত অর্থে তারা আওয়ামী লীগের ছিল। তো এই খবরটা আগে আসার পরে আমাদের কিছু খোঁজ খবর আমরা লাগানোর পরে আমি একজনকে পাইছি বেসিক্যালি। তো সেখানে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে একজনকে পাইছিলাম যে আসলে তার পোস্ট ছিল আওয়ামী লীগের, যুবলীগের নাকি জানি ছিল, তাহলে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল, আমি ব্যক্তিগতভাবে পেয়েছি। আর এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে এবং আমরা সেরকম একটা স্ক্রিনিং প্রসেস আমাদের তৈরি করবো ইনশাল্লাহ, যে স্ক্রিনিং প্রসেসের মাধ্যমে আমরা অন্তত
এই পয়েন্টটা অ্যাভয়েড করতে পারি। কারণ আওয়ামী লীগ বেসিক্যালি এমন একটা দল, আপনি নিজেও তো বুঝেন, আওয়ামী লীগ হচ্ছে একটা দল, যে দল এটা শুরু থেকেই, ওই জন্য ওই যে কি জানি অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জের বলছে না যে আওয়ামী লীগ হচ্ছে একটা অভিশপ্ত দল। কেন অভিশপ্ত দল? কারণ হচ্ছে এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই তাদের মানুষের ভালোর চেয়ে খারাপের কাজটা করেছে বেশি। এবং আওয়ামী লীগের যারা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল অথবা সেক্রেটারি ছিল, তারা পরবর্তী তার থাকতে পারে না, তার চলে যেতে হয়েছে। তার মানে উনি হচ্ছে নিজেও ছাত্রলীগের সভাপতি ছিলেন, নিজেও ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, সভাপতি ছিলেন ছাত্রলীগের, হ্যাঁ, উনি ছিলেন, উনি চলে গেছেন, চলে যেতে হয়েছে। তার মানেটা হচ্ছে কি, আওয়ামী লীগ বেসিক্যালি এমন একটা দল, যে দল হচ্ছে মানুষের রক্ত খেয়ে, শিশু বাচ্চাদের রক্ত খেয়ে, নারীদের রক্ত খেয়ে, পুরুষ যুবার রক্ত খেয়ে শেখ হাসিনার নখ দাঁত মুখ রক্তাক্ত হয়ে আছে। এখন ওই আওয়ামী লীগ যদি বিএনপির মধ্যে ঢুকে বিএনপি হয়ে যায়, তাহলে তো হবে, তাকে বহিষ্কার করতে হবে। আপনি একটু রাইটলি একটা জিনিস আপনার চোখের, আপনি সাংবাদিক মানুষ, আপনাদের আসার কথা, আমাদের এই যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেবের স্বাক্ষরিত একটা চিঠি কিন্তু দেয়া হয়েছে, যে দলের মধ্যে কোন নতুন লোক, আওয়ামী লীগ বা কোন নতুন কোন লোককে ইনক্লুড করা হবে না। এটার অর্থটা কেন? এটার অর্থটা হচ্ছে ওই যে দালালগুলো, চোরগুলো, বাটপারগুলো, পিচাসগুলো আমাদের দলে ঢুকে যেতে পারে। এই প্রসেসটা আমরাও এখানে ইনশাল্লাহ স্টাবলিশ করব। এখানে যারা নেতৃবৃন্দ আছেন সবার সাথে কথাবার্তা বলে আমরা এই প্রসেসটা স্টাবলিশ আমাদের অবশ্যই করতে হবে, যেহেতু কেন্দ্রের নির্দেশনা এবং আমাদের দলীয় কমিটমেন্ট, সেই হিসেবে আমাদের অবশ্যই সেই জিনিসটা করতে হবে। আমি আপনার মাধ্যমে একটা আহ্বান জানাই, এই অস্ট্রেলিয়ায় প্রশান্ত পারে আমরা আছি, প্রায় 1 লক্ষের বেশি মানুষ, বাংলাদেশি মানুষ আমরা এখানে আছি। এই প্রশান্ত পারে এই খুনি হাসিনা, পলাতক স্বৈররানী খুনি হাসিনার পতনের পরে বাংলাদেশেও ওই কত তারিখে জানি একটা জন্মদিন গেল, খুনি হাসিনার জন্মদিন গেল কত তারিখে জানি, আমার মনে নাই, বাংলাদেশেও এটা কিন্তু পালিত হয়নি। তা আমি সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখলাম অস্ট্রেলিয়ায় কিছু লোক এই পলাতক স্বৈররানী খুনি হাসিনার জন্মদিন পালন করলেন। আমার প্রশ্ন, আরে ভাই, আপনি আওয়ামী লীগ নিব যদি কয়েক সেকেন্ডে শেষ করেন, কারণ আমার একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, কারণ আমাদের প্রোগ্রাম আর কয়েক মিনিট আছে। আচ্ছা, না আপনি যদি আওয়ামী লীগ করেন করতে পারেন, কিন্তু যে মানুষ মানুষ হত্যা করতে পারে আপনি তার জন্মদিন করেন, আপনার বিবেকে একটুকু বাধে না? বিবেকের সামনে এসে দাঁড়ান, এটা আমার আহ্বান। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আশা করি যে বিবেকবান লোকরা তারা খুলনায় যে অত্যাচার হয়েছে তার বিপক্ষে যাবে। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, কারণ আমাদের হাতে মাত্র কয়েক মিনিট আছে, সেটা হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ভিসা সেন্টার ইন্ডিয়াতে চলে গেছে এবং এটা নিয়ে আপনারা কাজ করছেন। তো এই বিষয়টা নিয়ে যেহেতু অস্ট্রেলিয়ার সরকারের কাছে কাজ করছেন, বাংলাদেশে আপনি এবার যাচ্ছেন, আবার যেহেতু বাংলাদেশের বর্তমান সরকারকে আপনি মুভ করবেন কিনা এই বিষয়টা নিয়ে, কারণ বাংলাদেশ থেকে এটা আসা খুব গুরুত্বপূর্ণ, খুব বেশি জরুরি। বাংলাদেশ সরকার অলরেডি মুভ করছে এটা নিয়ে, তারা অলরেডি কথা বলছে, বিএনপি কথা বলেছে, জামাত কথা বলেছে, হ্যাঁ, এবং ওই সরকার সরকার সরকারের পক্ষ থেকে কথা বলবে কিনা আমি জানি না, কিন্তু সরকারকে সেটা জানানো হয়েছে অলরেডি। এটা বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে এটা জানানো হয়েছে, এবং আই বিলিভ তারা এটা নিয়ে অবশ্যই মুভ করবে। এটা আমাদের জন্য খুব ভালো হবে, কারণ হচ্ছে জি, দীর্ঘদিন ধরে একটা সমস্যার ভিতরে আছে, এবং আমি গত সরকারের সময় তো অনেকের কাছে আমি ইন্টারভিউ নিয়েছি, তাদের মানে তাদের দলীয় আওয়ামী লীগের কথা বলছি, তাদের বক্তব্যই ছিল যে সরকার আসলে অতটা ইন্টারেস্টিং ছিল না। তো সেখানে আপনি যত ভালো তথ্য দিয়েছেন, বাংলাদেশের বড় 2টা দলের পক্ষ থেকেই দাবি জানানো হয়েছে, তো সরকার তো নিঃসন্দেহে এটা মুভ করবেই। সর্বশেষ প্রশ্ন, যেহেতু আর 1 মিনিট আছে আপনার হাতে, কি চাচ্ছেন বর্তমান সরকারের কাছে? বর্তমান সরকারের কাছে আমার চাওয়া হচ্ছে, জনগণ যা চায় আমি ঠিক তাই চাই। আমি জনগণের সাথে কাজ করেছি যেহেতু, জনগণের সাথে কাজ করব যেহেতু, জনগণ চায় একটি খুব স্বল্প সময়ের মধ্যে, স্পেসিফিক পয়েন্টের মধ্যে যেগুলো সংস্কার করা প্রয়োজন সংস্কার করে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে একটি রোডম্যাপ তৈরি করে দেয়া, যে রোডম্যাপের মাধ্যমে একটি দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। আমি একটি কথা বলতে চাই, দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে 31 দফা দিয়েছে, সে 31 দফাটাকে যদি আপনি দেখেন,
ওই যে সংস্কারের কথা বলেছে, সেই সংস্কার কিন্তু আরো 1 বছরের বেশি সময় আগে বলেছে। কিন্তু যেই কাজগুলো বলেছে, দ্বিকক্ষ বিশিষ্ট সরকার, আবার একটা রেইনবো ন্যাশন, সবকিছু যদি একসাথে করা যায়, তাহলে আমরা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে ধন্যবাদ। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। ধন্যবাদ আপনাদের ধন্যবাদ। সবাইকে। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা দেখছিলেন প্রবাসী বাংলা অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত করে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।